ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা জেনপাস ইউজি 2024 এক্সামের জন্য। ঠিক আছে, চ্যাপ্টারটা ভালো করে করতে হবে। এই চ্যাপ্টারের উপর যে কটা পার্ট হয় আমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ভিডিও তোমাদের দেব। এখন এই চ্যাপ্টারের উপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, একটা হচ্ছে ইউপ্যাক নোমেনক্লেচার, রেজোন্যান্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট। এই কটার উপরে কেমন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়েছে আমি এক এক করে আলোচনা করব। দেখো, এই যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে 2016 থেকে 2023 সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে জেনপাসে যে প্রশ্নগুলো পড়েছো সেইগুলোই আমি আলোচনা করব। এক এক করে শুধু কোশ্চেনের উত্তর বলবো তাই নয়, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি একটু আলোচনা করে দিয়ে অ্যান্সার গুলো তোমাদের বোঝাবো। ঠিক আছে, ভালো করে মন দিয়ে শোনো, একদম ভালো করে বুঝতে হবে। দেখো, প্রথমে আমি তোমাদের একটু আলোচনা করে নিই। এই যেমন আইপিসি নোমেনক্লেচার দিয়েছে, দেখো এই যে কম্পাউন্ডটা দিয়েছি, এই কম্পাউন্ডে তোমরা সবাই জানো সব থেকে বড় কার্বন চেন বাঁচতে হবে এবং যেন কার্বন চেনের মধ্যেই কার্যকরী গ্রুপ বা ডবল বন্ড এই জাতীয় জিনিসগুলো থাকে। তাহলে এটা বড় কার্বন চেন আমরা বাঁচতে পারবো না, কেন বলতো? কার্যকরী গ্রুপ তো সিএইচও, তার মানে সিএইচওটাকে নিয়ে আমাকে করতে হবে। তার মানে এইটা করতে পারি বা এইটা, কিন্তু ডবল বন্ড এখানটা আছে মানে তোমাকে এইটা সমেত করতে হবে। এইটা সব থেকে বড় কার্বন চেন। ঠিক আছে, কোন দিক থেকে নাম্বারটা দেবে? যেখান থেকে কার্যকরী গ্রুপ আগে পাবে নিশ্চয়ই। তাহলে এটা 1 দিচ্ছ, এটা 2 দিচ্ছ, এটা 3 দিচ্ছ, এটা 4 দিচ্ছ। তাহলে বলো তো দেখি, 2 এ তার মানে এইটা প্রতিস্থাপক গ্রুপ আছে। কি গ্রুপ এটা? ইথাইল। তাহলে 2 ইথাইল, 4টে কার্বন বিউট, 2 এর পরে ইন, 2 ইন আর 1 এল। 1টা বলতে লাগে না, এল। তার মানে কি হলো বুঝতে পারছো? 2 ইথাইল। দেখো 2 ইথাইল কোথায় আছে? 2 ইথাইল বিউট, 2 ইন এল। 2 এ ইন আছে, 2 এর পর ডবল বন্ড আছে বলে ইন, আর 1 এল বলতে লাগে না, 1টা বলতে লাগে না, যে ইনএল একসাথে কথাটা জুড়ে গেছে। ওকে, তার মানে অ্যান্সারটা হচ্ছে বি অ্যান্সার। ঠিক আছে, দেখো এগুলো তোমরা জানো। দেখো এবারে আমি একটু আলোচনা করে নিই। দেখো তোমাদের বারবার একটা জিনিস সব সময় আসবে, রেজোন্যান্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট। একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এইটা যদি ভালো করে বুঝে নিতে পারো কোনো অর্গানিক কেমিস্ট্রি কোথাও বাধা থাকবে না। দেখো একটু ভালো করে শুনে নাও সবাই, একদম মন দাও। হ্যাঁ, দেখো তোমরা কোনো একটা বন্ড ভাবো, বন্ডের মধ্যে যে দুটো ইলেকট্রন থাকে, বন্ড যখন ভাঙে দুভাবে ভাঙতে পারে। কিভাবে? বন্ড ভাঙার পর একটা ইলেকট্রন এর মাথায়, একটা ইলেকট্রন এর মাথায় যদি যায় তখন সেটা এ ডট বি ডট তৈরি হবে। ঠিক আছে, আর যদি দেখা যায় যে বন্ড ভেঙে দুটো ইলেকট্রনই এর মাথায় চলে এলো তখন কি হবে? বি মাইনাস এ প্লাস। তুমি বলবে দুটো ইলেকট্রন এর মাথায় এলো মানে একটা মাইনাস হলো কেন? কারণ দুটোর মধ্যে একটা তো এর ইলেকট্রন আর একটা এর ইলেকট্রন, তাহলে দুটোই যখন এর মাথায় এলো তখন একটা নিজের ইলেকট্রন পেলো, একটা অপরের ইলেকট্রন পেলো, ওই জন্য একটা মাইনাস। তার মানে কোথাও মাইনাস আছে মানে দুটো ইলেকট্রন, একটা নিজের একটা অন্যের, আর কোথাও প্লাস আছে মানে তার মানে বুঝতে হবে নিজের ইলেকট্রনটা হারিয়েছে। ঠিক আছে, এটা জানো। তো এখন আমি একটা কথা বলি, রেজোন্যান্স মানে ইলেকট্রন এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে এবং বন্ডটা কন্টিনিউয়াসলি জুড়বে এবং ভাঙবে। মজা করে শোনো, মজা করে ভাবো, ভালো করে শোনো। দেখো আমি যদি তোমাদের বলি যে রেজোন্যান্স করতে গেলে তোমরা একদম আমার কথা শুনে এই 4টে জিনিস দেখবে। ফার্স্ট দেখবে কম্পাউন্ডের মধ্যে নেগেটিভ চার্জ আছে কিনা। ঠিক আছে, সেকেন্ড দেখবে কম্পাউন্ডের মধ্যে লোন পেয়ার আছে কিনা। থার্ড দেখবে ডট আছে কিনা। ফোর্থ দেখবে ডবল বন্ড আছে কিনা। এই 4টে জিনিস একদম শিওর, এর বাইরে কিছু তোমাকে ভাবতে হবে না। এই 4টে জিনিস ভাবো, শিওর তাহলে রেজোন্যান্স হবেই হবে। যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই কম্পাউন্ডটা আছে। ঠিক আছে, এই কম্পাউন্ডের রেজোন্যান্স কিভাবে করবো? দেখো মাইনাস মানে দুটো ইলেকট্রন, দেখো আমি বলেছি প্রথম নেগেটিভ চার্জ দেখতে, মাইনাস আছে, মাইনাস মানে দুটো ইলেকট্রন। এই দুটো ইলেকট্রন ও চেষ্টা করবে এখানে একটা বন্ড করতে, এই জন্য মাইনাসটা এখানে একটা বন্ড করতে চাইছে। এখানে যদি বন্ড করে তাহলে এর তো 4টে বন্ড হয়ে আছে, তাহলে এখানে বন্ড করলে তো 5টা বন্ড হয়ে যাবে। ওই জন্য পাশের একটা পাই বন্ড ভেঙে গিয়ে এর মাথায় চলে যাবে। তাহলে কি হলো দেখো, CH2 ডাবল বন্ড C O মাইনাস CH3। ঠিক আছে, তুই বলবে এই যে মাথায় মাইনাস প্লাস এইসব কি সব লেখে, এইসব কোথা থেকে কি আসছে না আসছে, একদম বাচ্চাবেলা ছোটবেলাকার ম্যাথ ভাবো। -1 0 +1, কারণ মাথায় -1 চার্জ হলে যদি ইলেকট্রন ছেড়ে দেয় 0 হবে, সে যদি ইলেকট্রন ছেড়ে দেয় প্লাস হবে, প্লাস যদি ইলেকট্রন নেয় 0 হবে, 0 থাকলে ইলেকট্রন নিলে -1 হবে। এটা সবসময় মাথায় রাখবে। দেখো এর মাথায় দেখো মাইনাস ছিল, তাহলে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মাইনাস ছিল ছেড়ে দিয়েছে মানে 0 হবে, যেন নিউট্রাল হয়েছে। দেখো 0 ছিল নিয়েছে তার মানে মাইনাস হয়েছে, দেখো 0 ছিল নিয়েছে ওই জন্য -1 হয়েছে। এইটা মনে রাখবে, -2 -1 0 +1 +2, যত ইলেকট্রন ছাড়বে তত এইদিকে যাবে, আর ইলেকট্রন নিলে এইদিকে যাবে। +2 থাকলে নিলে +1, +1 আছে নিলে 0, 0 আছে নিলে -1। বুঝতে পারলে? এরকম একদম বেসিক অঙ্কের মতো করে ভাবতে হবে। ঠিক আছে, এটাকে রেজোন্যান্স কেন বলছি দেখো তো। দেখো
চার্জ দেখো বা ইলেকট্রন দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, শুধু কি যাচ্ছে, দেখো বন্ডটা একটা জুড়ছে একটা ভাঙছে, এরকম ভাবে হচ্ছে সব। এরকম যেমন এখানে হচ্ছে, আমি যে কোনো কম্পাউন্ডের মধ্যেই বলতে পারি, ধরো এই যে কম্পাউন্ড, এর মধ্যে রেজোন্যান্স কি করে হবে বলো। দেখো এর মধ্যে প্রথমত নেগেটিভ চার্জ নেই, নেগেটিভ চার্জ না থাকলে তখন ভাবতে হবে তোমরা লোন পেয়ার নিয়ে। লোন পেয়ার কোথায় পাবে? লোন পেয়ার সবসময় 15, 16, 17 নম্বর রুটে থাকে। সিএলটা 17 নম্বর রুটের মৌল, এই লোন পেয়ার আছে। দেখো এই লোন পেয়ার ইলেকট্রন দুটো দিয়ে তখন এরকম বন্ড করবে, এইটা এরকম যাবে, দেখো এরও রেজোন্যান্স হচ্ছে। ঠিক আছে, তারপরেরটা ডট দিয়ে হবে। ডট দিয়ে মানে সাপোজ আমি যদি বলি এইটা CH ডাবল বন্ড CH2, এই যে ডট যে আছে না একটা ইলেকট্রন, এটা দিয়েও এরকম ভাবে রেজোন্যান্স হতে পারে। তুমি বলবে স্যার ডট দিয়ে কি করে বন্ড হচ্ছে? একটা ডট মানে তো একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন দিয়ে তো বন্ড হয়। এখানে যে বন্ডটা ভেঙে এর মাথায় যাচ্ছে সেটাও দেখো একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে মানে কি, এখানে তার মানে একটা ইলেকট্রন থেকে যাচ্ছে। এই বন্ড যখন এরকম ভাবে দেখানো হয় তখন দেখবে দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়, এরকম দেখানো হচ্ছে মানে একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। মানে এই বন্ডে যখন ভাঙছে একটা ট্রান্সফার হচ্ছে, মানে এখানে একটা ইলেকট্রন থেকে যাচ্ছে, আর এখানে যে একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন নিয়ে এখানে বন্ডটা হচ্ছে। তার মানে তার পরের বারে কিন্তু এখানে তার মানে বন্ডটা তৈরি হচ্ছে, বুঝতে পারলে? ডট দিয়ে রেজোন্যান্স হয়। দেখো সব রেজোন্যান্সে দেখো ব্যাপারটা কি হচ্ছে, দেখো পড়ছে উঠছে, পড়ছে উঠছে, পড়ছে উঠছে, এই হচ্ছে, তাই না? এইটা একটু ভাবো, লাস্ট একটা 4 নম্বরটা। দেখো যদি কোনো কিছু না থাকে, নেগেটিভ চার্জ, লোন পেয়ার, ডট কিছুই নেই, সাপোজ ধরো এইটা ভাবো, নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার নেই, ডট নেই, তখন ডবল বন্ড দিয়ে রেজোন্যান্স হবে। এই ডবল বন্ড দিয়ে, এই রেজোন্যান্সটা একটু আলাদা। আগেরটা যেমন পড়ছে উঠছে পড়ছে উঠছে, এখানে শুধু পড়বে, মানে এই ডবল বন্ডটা জাস্ট এইখানটায় চলে যাবে। তার মানে কি হলো, CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH, এখানে প্লাস চলে গেল। দেখো প্লাস ছিল নিয়েছে মানে নিউট্রাল হলো, আর নিউট্রাল ছিল ছেড়ে দিয়েছে মানে প্লাস হলো। এই হচ্ছে রেজোন্যান্স। যখন রেজোন্যান্স হবে না তখন ভাববে হাইপার কনজুগেশন হবে। হাইপার কনজুগেশন জিনিসটা কি? দেখো রেজোন্যান্স যখন হবে না তখন হাইপার কনজুগেশন। সাপোজ আমি এইখানটাতেই বলছি, ধরো এই কম্পাউন্ডটা, এর কিন্তু রেজোন্যান্স হবে না। কেন হবে না? নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার নেই, ডট নেই, ডাবল বন্ড এই তো বলবে আছে। তা ডাবল বন্ডে কিভাবে রেজোন্যান্স হয় বললাম তো, এরকম পরে। কিন্তু এটা হবে না। এটা কেন হবে না? কারণ দেখো কার্বনের অলরেডি 3টে বন্ড, এখানে একটা বন্ড, 4টে, আবার পড়লে তো 5টা বন্ড হয়ে যাবে। কার্বনের কোনোদিন 5টা বন্ড হওয়া সম্ভব না। আগেরটাই কেন হয়েছিল বলতো, সেটা CH2 প্লাস ছিল বলে, এখানে পড়লেও সেই 4টে বন্ড হচ্ছিল, কিন্তু এটা CH3 আছে, মানে এইটা কিন্তু তার মানে রেজোন্যান্স হচ্ছে না। যখন রেজোন্যান্স হবে না তখন মনে রাখো হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন কাদের হয়? ডাবল বন্ড বা প্লাস বা ডট, এদের ভাবো। এই তিনজনের ক্ষেত্রে পাশের কার্বনে যদি হাইড্রোজেন থাকে সেই বন্ডটা ভেঙে রেজোন্যান্স হবে। মানে এইগুলোর রেসপেক্টে পাশের কার্বন মানে আলফা কার্বন, তাতে যে হাইড্রোজেন আছে সেই CH বন্ডটা ভেঙে রেজোন্যান্স হবে। মানে ধরো আমি এই যৌগটার ক্ষেত্রে বলছি, বলো কোনটা আছে? ডবল বন্ডটা আছে না প্লাস আছে না ডট আছে? ডবল বন্ড আছে। ডবল বন্ড কোনটা? এটা ডবল বন্ড। তাহলে ডবল বন্ডের পাশের কার্বন কোনটা? এইটা আলফা কার্বন। দেখো এই আলফা কার্বনের সঙ্গে কি আছে? হাইড্রোজেন আছে। তাহলে আমি দেখে নাও, CH3 ডাবল বন্ড CH2 ছিল। এই ভালো করে শুনবে মন দিয়ে, এটা একদম সুন্দর করে শুনে নাও। যেহেতু এটা রেজোন্যান্স হচ্ছে না, হাইপার কনজুগেশন ভাবছি। দেখো ডাবল বন্ড, আমাকে বলেছে ডাবল বন্ড হলে হয়। ডাবল বন্ডের পাশের কার্বন দেখো আলফা কার্বন, দেখো হাইড্রোজেন আছে। এই বন্ডটা ভাঙবে, ভেঙে রেজোন্যান্স হবে। কিভাবে? এই বন্ডটা ভেঙে যাবে। ভাঙলে এটা কি হবে দেখে নাও, CH2 ডাবল বন্ড CH2 মাইনাস H প্লাস বেরিয়ে গেল। এই যে মাইনাসটা চলে এলো, এবারে দেখো পড়বে উঠবে, দেখো রেজোন্যান্স হচ্ছে। এমনি কিন্তু রেজোন্যান্স হচ্ছে না, CH বন্ডটা ভাঙার পর রেজোন্যান্স হচ্ছে, ওই জন্য এটাকে হাইপার কনজুগেশন বলছি। ঠিক আছে, তাহলে তোমাকে বুঝতে হবে হাইপার কনজুগেশন কোথায় কি হচ্ছে না হচ্ছে। দেখো আমরা আবার একটু প্রশ্ন আলোচনা করে নিই, তারপরে আমি আবার বলবো। দেখো ধরো এই যে যৌগটা এই কথা বলেছে, ভালো করে শোনো। সুস্থিরতা ঊর্ধ্বক্রম যদি সাজাও, কে বেশি সুস্থিত? দেখো যে যৌগগুলো দিয়েছে, দেখো C6H5 মানে বেঞ্জিন রিং থাকছে, দুটো বেঞ্জিন রিং, যেহেতু 2 বলেছে। এই একটা কম্পাউন্ড, এটা দেখো আবার হোল 3 বলেছে। দেখো ভালো করে, তাই না? দেখো এই কম্পাউন্ড হোল 3 বলেছে বলে, আর এটা বলেছে CH3 এইটা। প্রথম ভাবতে হবে কোন স্টেবিলিটি আমরা রেজোন্যান্স নিয়ে প্রথম ভাববো। রেজোন্যান্স যদি রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলিটি পায়, সেটা সবথেকে বেশি স্টেবল। তারপর রেজোন্যান্সের মাধ্যমে না হলে হাইপার কনজুগেশন নিয়ে ভাববো, হাইপার কনজুগেশন না হলে ইন্ডাকটিভ। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি প্রথম ভাবি কাদের রেজোন্যান্স হতে পারে। তবে একটা কথা বলি, এই রেজোন্যান্স দেখার এই ক্রাইটেরিয়া হলেও ডবল বন্ড না থাকলে কিন্তু রেজোন্যান্স হবে না। যেমন এখানে রেজোন্যান্স সম্ভব না, এদের কিন্তু রেজোন্যান্স হবে। এবার ভাবো রেজোন্যান্সটা কিভাবে করবে। নেগেটিভ চার্জ তো নেই, লোন পেয়ার নেই,
ডট নেই, ডাবল বন্ড, এই ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ড দিলে এই ডাবল বন্ড এখানে পড়বে, পড়লে এটা নিউট্রাল হবে, এখানে প্লাস হবে, আবার এখানে প্লাস হলে এই ডাবল বন্ডটা ভেঙে এখানে যাবে, আবার এই বেঞ্জিনটা দিয়ে ওরকম হবে, এই এখানে যাবো তিনটে বেঞ্জিন দিয়েই হবে, তাহলে হবে এখানেও রেজোন্যান্স হবে, এখানেও রেজোন্যান্স হবে। রেজোন্যান্সের মাত্রা কোথায় বেশি? এখানে তিনখানা বেঞ্জিন নেই, এখানে দুখানা বেঞ্জিন নেই, রেজোন্যান্সের মাত্রা এখানে সব থেকে বেশি, তার মানে এটা সব থেকে বেশি স্টেবল, দুইটা। তারপরে হচ্ছে এক, ঠিক আছে, আর এর তো রেজোন্যান্স হচ্ছে না, তার মানে এটা কনস্টেবল, আমার হাইপার কনজুগেশন আর বোঝার দরকার নেই, তার মানে 3, ঠিক আছে, তাহলে 3, 1, 2 কোনটা দেখো, সি অপশন রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এটাও আইপিসি নোমেনক্লেচার থেকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে। দেখো এই যে কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমি বলেই দিয়েছে যৌগটা কটা সিগমা কটা পাই বন্ধন আছে। দেখো আমি তোমাদের একটা কথা বলি, যে কথাটা হচ্ছে যে যখন কম্পাউন্ডের মধ্যে 1 2 3 4 1 2 3 4 1 2 3, এখানে একটা CH আছে, CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH C আছে, এখানে একটা CH হবে, সরি CH2, প্রত্যেকটা কার্বনের 4টে হাত, ঠিক আছে, CHH C ডাবল বন্ড CH, তখন এখানে একটা H হবে, এখানে একটা H হবে, কিন্তু এখানটায় মনে হচ্ছে একটা ট্রিপল বন্ড হবে, নাহলে দুটো H কম তো দিতে পারে না, যাই হোক এটা ট্রিপল বন্ড হওয়ার কথা। দেখা যাক কি হয়, কোশ্চেনটা করো। দেখো শোন, তো সিগমা পাই মানে দেখো সিঙ্গেল বন্ড গুলো সবসময় সিগমা, আর ডবল বন্ড হলে একটা সিগমা হবে একটা পাই হবে, তাহলে দেখো এগুলো সব সিগমা, এটা সিগমা এটা সিগমা, ডবল বন্ড হলে একটা সিগমা একটা পাই, দেখো সিগমা সিগমা এটা সিগমা এটা সিগমা এটাও সিগমা, সিগমা হলে ট্রিপল বন্ড হলে একটা সিগমা দুটো পাই, এটাও সিগমা, তাহলে দেখো কটা সিগমা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সিগমা হচ্ছে। পাই কটা? 1 2 আর এখানে একটা পাই, 3টে, তখন অ্যান্সার হবে বি। এখানটা ঠিক করে না, এটা ট্রিপল বন্ড হবে। ওকে, তো হ্যাঁ এটা তো 1 আইনই ছিল, তাই না, ট্রিপল বন্ড তো হবে, বোঝাই যাচ্ছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন বলছে, দেখো এই যৌগটা ইথাইল 3-অক্সোবিউটানোয়েট, ভালো করে দেখো, ইথাইল 3-অক্সোবিউটানোয়েট, ওয়েট, ওয়েট মানে এস্টার গ্রুপ, ওয়েট মানে এস্টার গ্রুপ, ঠিক আছে, ইথাইল বলেছে মানে ইথাইল গ্রুপটা এস্টার, ওএস তে ইথাইলটা আছে গ্রুপটা, 3-অক্সোবিউটানোয়েট, বিউট মানে কটা কার্বন? 4টে কার্বন। দেখো এস্টার গ্রুপে কে ওএস সঙ্গে ইথাইল দিলাম, এটা ছাড়া কিন্তু 4টে কার্বন, এখানে কিন্তু 4টে কার্বন দিতে হবে, ঠিক আছে। এবারে বলছে দেখো 3-অক্সো, এটা 1 এটা 2 এটা 3 এটা 4, এটা কিন্তু ধরবে না, এটা তো ওএস সঙ্গে ইথাইল আছে, সেটা প্রথমেই বলে দিয়েছে, ঠিক আছে। এই 4-এর মধ্যে দেখো 3-অক্সো মানে 3 নম্বর পজিশনে ডবল বন্ড আছে, অক্সো আছে, এবার যোজ্যতা পূরণ করলাম, এই যৌগটা, এই যৌগেতে ক্ষার দিলে বলছি কোন কম্পাউন্ড তৈরি হবে। ক্ষার মানে বুঝতে পারছো OH মাইনাস, আর OH মাইনাস মানে কাকে চায়? H প্লাস কে চায়। কোনখান থেকে H প্লাস কে তুলবে? এত H আছে এখানে 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 এখানে, মনে রাখো যেখান থেকে H প্লাস তুললে তো সেখানে একটা মাইনাস হবে, যে মাইনাসটা রেজোন্যান্স করতে পারবে। দেখো এখানে H প্লাস তুললেও সেও রেজোন্যান্স করতে পারে, এখানে তুললেও দেখো রেজোন্যান্স হবে, এখানে তুললেও রেজোন্যান্স, এখানটা হবে না, তাহলে হয় এখানটা তুলতে হবে না এখানটা তুলতে হবে। দেখো এইটা হবে, কেন বলতো, এখানে মাইনাস হলে এখানে যদি মাইনাস হয় সে দেখো দুদিকে রেজোন্যান্স করতে পারছে, দেখো রেজোন্যান্স মাত্রাটা বেশি হবে, ওই জন্য এই জায়গাটা মাইনাস হবে, এই জায়গাটা মাইনাস, দেখো অপশনের মধ্যে এইটা দেওয়া আছে, ওই জন্য বি অ্যান্সার রাইট। বুঝে গেল, রেজোন্যান্সটা ভালো করে বুঝতে হবে তোমাকে। নেক্সট কোয়েশ্চেন যাও। দেখো স্থায়িত্বের ক্রম বলছে, দেখো আমি এক ঝলকে প্রথমে ভাববো, ফার্স্ট আমি কি নিয়ে ভাবতে হবে, স্টেবিলিটি বিচার করতে গেলে রেজোন্যান্স, তাহলে ভাবো রেজোন্যান্স কোথায় কোথায় হবে। আগে তোমাকে বুঝতে হবে রেজোন্যান্সের ক্রাইটেরিয়া, নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার নেই, ডট নেই, ডাবল বন্ড আছে, তাহলে ডাবল বন্ড দিয়ে দেখো রেজোন্যান্স কোথায় হবে। এখানেও তো রেজোন্যান্স হবে, এখানেও ডবল বন্ড দিয়ে রেজোন্যান্স, এখানে ডবল বন্ড দিয়ে রেজোন্যান্স, এখানে ডবল বন্ড দিয়ে দেখো রেজোন্যান্স হবে না। তুমি যদি বলো কেন স্যার, এই তো এরম যাবে, এইখানে গেলে দেখো এই কার্বনের 5টা বন্ড হয়ে যাচ্ছে, এইটা তার মানে রেজোন্যান্স হচ্ছে না, তার মানে এটা সব থেকে আনস্টেবল, 4টা তার মানে সব থেকে আনস্টেবল, তার মানে এই দুটো অ্যান্সার হতে পারে সি আর বি। এবারে এদের মধ্যে দেখো যখন রেজোন্যান্স হচ্ছে না হাইপার কনজুগেশন পাবো, হাইপার কনজুগেশন কাদের হয় বললাম, ডবল বন্ড প্লাস বা ডট, তাহলে এগুলো প্লাস আছে, তাহলে প্লাস যে কার্বনে আছে তার পাশের কার্বন কোনটা, এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন, ঠিক আছে, পাশের কার্বন এটা আলফা, প্লাস যে কার্বনে আছে তার পাশের কার্বন এটা আলফা, এখানে প্লাস যে কার্বন আছে তার পাশের কার্বন এটা আলফা, এটা আলফা, এটা আলফা। ভালো করে দেখো আলফা হাইড্রোজেন কটা, এখানে আলফা হাইড্রোজেন 3 3 6টা, এখানে আলফা হাইড্রোজেন কটা 3টে,
এখানে আলফা হাইড্রোজেন কটা নেই। যত আলফা হাইড্রোজেন বেশি তত তো বন্ডটা ভেঙে হাইপার কনজুগেশন হবে। হাইপার কনজুগেশন কি বললাম, CH বন্ড ভেঙে হয়। যত হাইপার কনজুগেশন বেশি হবে তত তার স্টেবিলিটি বেশি হবে। তার মানে এই তিনজনের মধ্যে আবার হাইপার কনজুগেশন কাজ সব থেকে বেশি হচ্ছে, যার প্লাসের রেসপেক্টে পাশের কার্বন আলফা কার্বন হাইড্রোজেন বেশি, দেখো এটা বেশি হচ্ছে। কারণ তিনটা হচ্ছে মোস্ট স্টেবল, তিন সব থেকে বেশি স্টেবল। তারপরে কোনটা, তারপরে দেখো এইটা আলফা হাইড্রোজেন তিনটে আছে, তাহলে তিনের পরে এক, তিনের পরে এক কোনটা আছে দেখো বি অপশন, ওই জন্য অ্যান্সার বি অপশন হবে। ওকে, দেখো রেজোন্যান্স এবং হাইপার কনজুগেশন থেকে সমস্ত অ্যান্সার কিভাবে করে দিতে পারছো। এটা একটা আইপিসি নোমেনক্লেচার, দেখো এটা সবাই পারা উচিত। দেখো OCH3 কিন্তু মিথক্সি গ্রুপ, জানো নিশ্চয়ই, এটা কিন্তু প্রতিস্থাপক গ্রুপ, নট কার্যকরী গ্রুপ, ফাংশনাল গ্রুপ নয় কিন্তু। তার মানে বড় কার্বন চেন কোনটা হবে, এটা বড় কার্বন চেন, তাই না? কোন দিক থেকে নাম্বার, এদিক থেকে না এদিক থেকে? এদিক থেকে হলে দেখো ডবল বন্ড আগে পাচ্ছ। এটা যেহেতু কার্যকরী গ্রুপ নয়, কার্যকরী গ্রুপ হলে এদিক থেকে করতে, কার্যকরী গ্রুপ প্রথম প্রায়োরিটি পাবে, তারপরে হচ্ছে ডাবল বন্ড ট্রিপল বন্ড, তারপরে প্রতিস্থাপক গ্রুপ। এটা প্রতিস্থাপক গ্রুপ, সবসময় দেখবে কোন দিক, যেদিক থেকে আগে কার্যকরী গ্রুপ পাবে সেদিক থেকে নাম্বার হবে, না হলে ডাবল বন্ড ট্রিপল বন্ড, না হলে প্রতিস্থাপক গ্রুপ। তাহলে ডবল বন্ড ট্রিপল বন্ড এদিক থেকে পাচ্ছে, তখন এদিক থেকে 1 2 3 4 5, তাহলে 2 মিথাইল কোথায় আছে দেখো, আর 4 মিথক্সি কোথায় আছে, 4 মিথক্সি 2 মিথাইল, এই তো পেন্ট 1 ইন, বুঝে গেল? তাহলে এটা অ্যান্সার হচ্ছে পেন্ট 1 ইন, বুঝতে পেরেছো? একের পরে ডবল বন্ড আছে, ওই জন্য 1 ইন হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, এটা কিন্তু ক্যাটাগরি 2 এর প্রশ্ন, বলে রাখি জেনপাসের কিন্তু কেমিস্ট্রির 15টা কোশ্চেন হচ্ছে ক্যাটাগরি 1, 5টা কোশ্চেন ক্যাটাগরি 2 দেবে। ক্যাটাগরি 2 এর প্রশ্ন মানে একাধিক অ্যান্সার রাইট হতে পারে। যেমন এখানে বলেছে দেখো, কোনগুলির সবকটি রেজোন্যান্স গঠন সমতুল্য, সংস্পন্দনের ইংলিশ হচ্ছে রেজোন্যান্স, রেজোন্যান্স গঠন সমতুল্য। প্রত্যেকটা আমি রেজোন্যান্স করতে পারি, তাই না? রেজোন্যান্স করে করে আমাকে দেখতে হবে যে কোনগুলো রেজোন্যান্স গঠন সমতুল্য। আমি যদি রেজোন্যান্স গঠন করি, ভালো করে দেখো, এইটা আমি যদি এরকম যাই, ভালো করে দেখো তো, এর আর এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? এরও দেখো একটা ডবল বন্ড ও দুটো মাইনাস, এরও একটা ডবল বন্ড ও দুটো মাইনাস, মানে একই রকমের গঠন হচ্ছে। এরও দেখো একই রকমের গঠন হবে, এটা এর রেজোন্যান্স করার পর যেটা হবে সেটা একই দেখতে হবে। এরও তাই, দেখো তুমি রেজোন্যান্স করতে গেলে কিন্তু যখন এটা করছো, এখানে কেন ডবল বন্ড দিয়ে করছি বলো তো? এই নেগেটিভ চার্জ, লোন পেয়ার এগুলো নেই বলে ডবল বন্ড দিয়ে করছি। এখানে যখন করব তখন বুঝতে হবে প্রথম নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার কিন্তু আছে, দেখো এখানে লোন পেয়ার আছে, সব কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে হবে। দেখো লোন পেয়ারটা যদি এখানে পড়ে, এইটা নাম যাবে, গেলে দেখো আবার এই স্ট্রাকচারটাই ফিরে আসবে, মানে একই ধরনের পাচ্ছ। কিন্তু এখানে দেখো মাইনাসটা যদি এখানে পড়ে আর এইটা যদি এরকম যায়, দেখো দুটো রেজোন্যান্স গঠন একই রকম হবে না, মানে যেটা রেজোন্যান্স করার পরে আবার যে স্ট্রাকচারটা হচ্ছে একই রকম দেখতে হলে সেটা সমতুল্য, আর যদি একই রকম দেখতে না হয় অসমতুল্য। কারণ এখানে কোনগুলো সমতুল্য হচ্ছে, এ অ্যান্সার হচ্ছে, সি অ্যান্সার হচ্ছে, ডি অ্যান্সার হচ্ছে, বুঝে গেল? তিনটে অপশন রাইট। ওকে, তো এই কটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। একান্ত না বললেই নয়, একটা জিনিস বলে রাখি, ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট মানে শুধু কিছুই নয়, যেগুলো মোস্ট ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, কারা কারা, যেগুলো গ্রুপ 15 16 17 নম্বর গ্রুপ যারা থাকে, ধরো সাপোজ NO2, ফ্লুরো, ক্লোরো বা SH, এরা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ মানে ইলেকট্রন টানবে, যাকে বলা হয় মাইনাস আই এফেক্ট। আর যদি বলা হয় ইলেকট্রো পজিটিভ গ্রুপ কোনগুলো, যেগুলো হাইড্রোকার্বন থাকে, এরা ইলেকট্রন ঠেলে, মানে প্লাস আই এফেক্ট আছে এদের, ঠিক আছে? কিন্তু মনে রাখবে এগুলো নিউট্রাল বলে, তাই যদি চার্জ থাকে, সাপোজ কারোর মাথায় চার্জ আছে, ধরো একটা N- বললাম, একটা N+ বললাম, মাথায় যদি কারো মাইনাস চার্জ থাকে, সে কোনোদিন ইলেকট্রন টানবে না, একে মাইনাস হয়েছে আবার টানবে, সে ঠেলবে, মানে প্লাস আই এফেক্ট। আর কারোর মাথা যদি প্লাস হয়ে থাকে, সে যত ইলেকট্রোনেগেটিভ গ্রুপ হোক আরো সে টানবে, মানে মাইনাস আই এফেক্ট। তার মানে যার পজিটিভ চার্জ তার মাইনাস আই এফেক্ট, যার নেগেটিভ চার্জ তার প্লাস আই এফেক্ট। আর নিউট্রাল গুলোর মধ্যে যারা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ তাদের মাইনাস আই এফেক্ট, ইলেকট্রো পজিটিভ গ্রুপ গুলো প্লাস আই এফেক্ট। আমি একটা কোশ্চেন নিজের মতো করে দিচ্ছি, এটা বলে আমি আজকের ক্লাসের টপিক শেষ করব। দেখো আমি যদি তোমাকে কোশ্চেন দিই, একটা ধরো ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, একটা বললাম ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, আর একটা বললাম অ্যাসিটিক অ্যাসিড, আর একটা বললাম ডাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, বললাম বলো কে বেশি অম্লধর্মী। দেখো একটা কথা বলি, অম্লধর্মী মানে এই ওএইচ বন্ডটা ভেঙে যে তাড়াতাড়ি H+ ছাড়বে, সবারই ওএইচ বন্ড আছে, H+ ছাড়বে। এখন দেখতে হবে এই ওটা কত বেশি ইলেকট্রন নিজের দিকে জোরে টানছে। দেখো একটা কথা বলি, এই ফ্লুরিন গুলো যদি ইলেকট্রোনেগেটিভ গ্রুপ মানে কি মাইনাস আই এফেক্ট আছে, মানে ইলেকট্রন টানবে, এরা যত ইলেকট্রন টানবে তত এর মাথায় ক্রাইসিস হবে, আর যত এর মাথায় ক্রাইসিস হবে তখন এর থেকে ইলেকট্রন টানবে, বন্ডটা তাড়াতাড়ি ভেঙে গিয়ে আম্লিকতা বেশি শো করবে। তাহলে সব থেকে বেশি কে টানবে বলে মনে হয়? ফ্লুরিন। এ তো আবার ঠেলে, ক্লোরিন টানে, ফ্লুরিন টানে, এখানে একটা ফ্লুরিন, এখানে কটা ফ্লুরিন? দুটো ফ্লুরিন, তাহলে সব থেকে বেশি এ টানবে, আম্লিকতা এটা ফার্স্ট। সেকেন্ড কোনটা হবে? এটা।
থার্ড কোনটা হবে? এটা। আর এর তো টানে না, উল্টে ঠেলে, তার মানে এটা হচ্ছে লাস্ট। আমলিকতা এটা, ক্ষারিকতা হলে আবার এর উল্টোটা হবে। বোঝা গেল? এই টোটাল ইউপ্যাক নোমেনক্লেচার, রেজোন্যান্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ, এই বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি থেকে এই বিষয়, এই কোশ্চেনগুলো সব প্রিভিয়াস ইয়ার এসছে, আমি সেগুলো দিয়ে দেখালাম। ঠিক আছে, নেক্সট দিন আবার চ্যাপ্টার ওয়াইজ এরকম টপিক আলোচনা করে আমি কোশ্চেন আনসার গুলো এক করে বলে দেবো। আজকে ক্লাস এখানেই শেষ করলাম। পরের ভিডিওটা অবশ্যই সবাই দেখবে, ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করো। ওকে, বাই।